Subscribe now. Click the bell icon to like, comment, and share. হ্যালো ভিউয়ার্স, আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি ল্যান্ড চ্যানেলে। আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প, উপন্যাস, সত্য ঘটনা, ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি। সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনবেন পোর্ট্রেট অফ সিস্টার এলসা নভেলটির শেষ পর্ব। গল্পটি শুরুর আগে নতুন শ্রোতা বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো শ্রোতা বন্ধুরা, শুরু করছি পোর্ট্রেট অফ সিস্টার এলসা নভেলটির আজ শেষ পর্ব। অ্যান্থনি টোয়েনার সভয় দেখলেন সিস্টার এলসা ফারের পোর্ট্রেটটি তার দিকে যেন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। টোয়েনার আপন মনেই বলে উঠলেন, না না, এটা কিভাবে সম্ভব? এরকম তো আমি আঁকিনি। আমি তো সিস্টার এলসাকে আঁকিনি। আমি তো ক্রফোর্ড টাউনে সি বিচের ওপর ছবি আঁকছিলাম। তবে ক্যানভাসে সিস্টারের মুখ কিভাবে তৈরি হলো? টোয়েনারের মুখের কথা মুখেই আটকে রইল। তার মাথা কোনো কাজই করছিল না। তিনি কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না টাউনের ছবি আঁকতে গিয়ে সিস্টার এলসার মুখ কিভাবে এঁকে ফেললেন তিনি। তিনি আদৌ সুস্থ আছেন তো? নইলে কি আঁকতে কি এঁকে ফেললেন তিনি? পোর্ট্রেটটার দিকে হাঁ করে চেয়ে থাকতে থাকতে সহসা তার মনে হলো ঘরের ভেতরেই তার থেকে একটু দূরে আরও কেউ একজন যেন দাঁড়িয়ে আছে। তবে নিরেট মানব শরীর নয়, একটা যেন ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। ঘাড়ের পেছনের সবকটা চুল সজারুর কাঁটার মতো খাড়া হয়ে গেল অ্যান্থনি টোয়েনারের। ঘাড় ফেরাতেও সাহস হচ্ছে না। চোখের আড়াল দিয়ে দেখলেন সেই ছায়ামূর্তি এখনো একইভাবে দাঁড়িয়ে আছে। এবার সাহস সঞ্চয় করে ধীরে ধীরে ঘাড় ফেরালেন তিনি। দেখলেন সিস্টার এলসার ভৌতিক ছায়াদেহ ঘরের এক কোণের দেয়ালের কাছে স্থির হয়ে দাঁড়িয়ে। আশ্চর্য! ঠিক যেমন পোর্ট্রেটে আঁকা সিস্টার এলসাকে দেখতে লাগছে, অবিকল সেই চেহারাতেই ঘরের কোণে দাঁড়িয়ে আছেন তিনি এখন। একবার সিস্টারের দিকে, পরক্ষণেই নিজের সদ্য আঁকা পোর্ট্রেটের দিকে বারবার চেয়ে থাকতে থাকতে টোয়েনার বুঝলেন সিস্টার এলসার ভৌতিক মূর্তিকেই এঁকেছেন তিনি। জীবিত সিস্টার এলসা নয়, তার কায়াহীন ছায়াদেহকেই নিজের অজান্তে ঘোরের মধ্যে এঁকে বসে আছেন তিনি। ক্রফোর্ডে এসেছিলেন তিনি একটা বিশেষ অবজেক্টের খোঁজে, আর শেষমেশ তিনি এঁকে ফেললেন এক প্রেতাত্মার ছবি। আরও একবার ঘরের কোণের দিকে তাকাতে তিনি দেখলেন জায়গাটা এবার ভোঁ ভাঁ, আর কেউ দাঁড়িয়ে নেই সেখানে। না না, এ হতে পারে না, হতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। নিজের মনেই অস্ফুটে বলতে লাগলেন অ্যান্থনি টোয়েনার, এ অবিশ্বাস্য, এ হতে পারে না। পোর্ট্রেটটার দিকে এবার ভালো করে তাকালেন তিনি। একটা অদ্ভুত রকম অভিব্যক্তি খেলা করছে চিত্রিত সিস্টার এলসার ভৌতিক মুখটায়। তার মুখ গম্ভীর দেখালেও এক অদ্ভুত রকম শান্ত ভাব ফুটে আছে তার মুখে। যে কেউ পোর্ট্রেটটাকে দেখলেই বলবে ছবির এই সিস্টার মোটেও কোনো রক্ত মাংসের মানবী নন, এক বায়ুভূক প্রেতাত্মা। কি এক অদ্ভুত রকম ঘোরের মধ্যে এই প্রেতাত্মার ছবি তিনি এঁকে ফেলেছেন। কখন কিভাবে তার হাত চলছে তিনি নিজেও জানেন না।
দৌড়ে গেলেন এবার আয়নার দিকে। না, এখন শুধু আয়নায় তার নিজেরই মুখের প্রতিবিম্ব। ঘরের এক কোণে এখনো অন্ধকার অন্ধকার বিরাজ করছে, সেখানে চোখ যেতেই হঠাৎ কিছু যেন নড়ে উঠল মনে হলো। একটা মূর্তি। ঘরের কোণের সেই অন্ধকারকে উদ্দেশ্য করে অ্যান্থনি টোয়েনার হেঁকে উঠলেন। কে কে ওখানে? তুমি কি এই ঘরেই আছো? যদি থাকো সামনে এসো, কথা বলো। এবার ফাঁকা ঘরে হিসহিসে কণ্ঠে কেউ একজন বলে উঠল, কোনো পুরুষ কণ্ঠ। আমি এখানে, এই ঘরেই আছি। প্রেত স্বর চিনতে টোয়েনারের ভুল হলো না। জোনাথন ক্রেকের প্রেতাত্মার কণ্ঠস্বর। এই স্বরই তিনি ঘণ্টাখানেক আগে বেগলেসফোর্ডের বনের ভেতর শুনে এসেছেন। কিন্তু সিস্টার এলসাকে চোখের সামনে দেখেও যা হয়নি, এখন জোনাথনের কণ্ঠস্বর শুনে তাই হলো। অপরিসীম এক আতঙ্ক আবার ফিরে এলো তার মধ্যে। পিছু হটতে হটতে দেওয়ালে পিঠ ঠেকে গেল তার। এবার ভেসে এলো একটা হাসির শব্দ। বাতাসের গলায় কেউ যেন হাসছে, অশুভ হাসি। অ্যান্থনি টোয়েনার সভয় চিৎকার করে বললেন, কি চাও তুমি? কি চাও? কেন আবার এসেছো? অশরীরী জবাবের অপেক্ষায় না থেকে টোয়েনার ছুটে গেলেন দরজার কাছে। বারবার হাতল ঘুরিয়ে খুলতে চেষ্টা করলেন দরজা, কিন্তু আশ্চর্য হয়ে দেখলেন কিছুতেই খুলছে না দরজা। কি হলো আবার দরজাটার? দিশেহারা টোয়েনার পকেট থেকে চাবি বের করে লক খুলতে গিয়ে দেখেন লক খোলাই আছে, কিন্তু দরজাটা কোন এক রহস্যময় কারণে আটকে গেছে। টোয়েনার বুঝলেন এসব ওই দুষ্ট প্রেতাত্মার কাজ। হেল্প, হেল্প মি! সাহায্যের জন্য এবার মরিয়া চিৎকার করে উঠলেন অ্যান্থনি টোয়েনার। তার আশা, তার ডাক মিস্টার স্মিথের কানে ঠিক পৌঁছবে। তিনি নিশ্চয়ই ছুটে আসবেন তাকে সাহায্যের জন্য। ওদিকে ঘরের ভেতর অদৃশ্য ক্রেকের প্রেতাত্মার হাসির শব্দ আরো বেড়ে গেল। টোয়েনার দিশেহারা হয়ে চেঁচাতে লাগলেন, হেল্প, হেল্প! আমি ঘরের ভেতর আটকা পড়ে গেছি। মিস্টার স্মিথ, মিস্টার স্মিথ শুনছেন? তোমার ডাকও শুনতে পাচ্ছে না। মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে। ও না আসতে পারলেও অন্য কেউ নিশ্চয়ই ছুটে আসবে। জোর দিয়ে মুখে কথাটা বলতে গিয়েই টোয়েনার টের পেলেন পেটের ব্যথাটা আবার শুরু হয়েছে তার। অসহ্য যন্ত্রণা শুরু হলো। সেই যন্ত্রণায় ফের ঘাম দেখা দিল তার মুখে। দুহাত দিয়ে নিজের পেট চেপে ধরলেন অ্যান্থনি টোয়েনার। না, কিছুতেই না, আমি কিছুতেই তোমার হাতে মরব না, অস্ফুটে বিড়বিড় করে বলে উঠলেন টোয়েনার। ওদিকে সেই অশরীরী অশুভ হাসি নাগাড়ে চলতেই লাগলো, যেন টোয়েনারের দুর্দশা দেখে দারুণ মজা পাচ্ছে সে। এবার ক্রোধে চিৎকার করে অ্যান্থনি টোয়েনার বলে উঠলেন, কাপুরুষের মতো আড়ালে না থেকে সামনে আয় ক্রেক। ক্রেকের ভৌতিক হাসির শব্দ আরো বেড়ে গেল। হেসেই চলল শয়তানটা, যেন টোয়েনারের কথায় কোনো রকম গুরুত্ব দিতে নারাজ সে। মরিয়া উদ্ভ্রান্ত দিশেহারা টোয়েনার এবার পকেট থেকে ছুরিটা বের করে শূন্যে এলো পাথারি ঘোরাতে লাগলেন, যেন ওই ছুরি দিয়ে তিনি ওই অদৃশ্য শত্রুকে ঘায়েল করতে চান। একদিকে অসহ্য পেটের যন্ত্রণা, যেটা একটু একটু করে ওর কাঁধের কাছে এগিয়ে আসছে, মনে হচ্ছে বুঝিবা সে এবার অজ্ঞানী হয়ে যাবে। অসহ্য সেই যন্ত্রণায় চিৎকার করে উঠলেন অ্যান্থনি টোয়েনার। চোখ দুটো বুজে পাগলের মতো পরের পর চিৎকার করতে লাগলেন তিনি। ঠিক এই সময় তার নজর গিয়ে পড়ল অদূরে সিস্টার এলসার পোর্ট্রেটের ওপর। ক্যানভাসের ওপর সদ্য আঁকা সেই ছবির শান্ত মুখটাকে লক্ষ্য করতে করতে
তিনি অস্ফুটে বললেন, সরি সিস্টার, আমি ব্যর্থ হলাম। আপনার নির্দেশ মান্য করতে আমি ব্যর্থ হলাম সিস্টার। আমি নিজেই এখন মরতে বসেছি। সিস্টার এলসার সেই কাঠের ক্রসটা এখন পড়ে রয়েছে ওই টেবিলের ওপর, যেটায় বন্দি হয়ে আছে এক দুরাত্মা। সেদিকে ঝাপসা দৃষ্টিতে চেয়ে থেকে টোয়েনার বলতে লাগলেন, মাফ করবেন সিস্টার, আমি পারলাম না। অশরীরীর হাসি তখনও চলছে। কোনো রকমে টলমল পায়ে হেঁটে গিয়ে টেবিল থেকে জিনিসটা তুলে নিলেন অ্যান্থনি টোয়েনার। তখনই অনুভব করলেন তার শরীরের সব শক্তি যেন নিঃশেষ হয়ে আসছে। ক্ষীণ গলায় তিনি বলতে লাগলেন, আমি আপনার মতো এক সৎ পবিত্র মহিলার নির্দেশ রাখতে পারলাম না। আমি আপনাকে অবিশ্বাস করেছিলাম। আমি ভূত প্রেতে বিশ্বাস করতাম না, তাই আপনার কথাগুলোকে বিশ্বাস করতে পারিনি। এটাই আমার সবচেয়ে বড় বোকামি সিস্টার। আর স্রেফ এই বোকামির জন্যই হয়তো ওই চরম অশুভ সত্তা থেকে যাবে এই দুনিয়ায়। ঠিক আমাকে। হঠাৎ খ্যাসখ্যাসে স্বরে জোনাথন ক্রেকের প্রেতাত্মা ফের বলে উঠল, বোকা তুমি, একদম বোকা। এটা কেন বুঝছো না? যদি রোমের ওই গর্ধবরাই মেয়েটাকে না পাঠাতো ওই চার্চ থেকে জিনিসটা উদ্ধার করে আনার জন্য, তাহলে আজ যা ঘটছে তোমাদের সাথে তা কি ঘটতো? এখন আর কিছু করার নেই টোয়েনার। একটু পরেই আমার ক্ষমতা বেড়ে যাবে, তখন আমি যা খুশি তাই করতে পারবো। আমায় তখন আটকায় কে? আমি জিতে গেছি, হেরে গেছো তোমরা, সবাই হেরে গেছো। এক হাতে সেই ছোট্ট কাঠের ক্রসটার, অন্য হাতে ছুরিটা নিয়ে অসহনীয় দৈহিক যন্ত্রণায় টলছেন অ্যান্থনি টোয়েনার। তার মনে হতে লাগলো ছুরিটা দিয়ে নিজের হাত কেটে ফেলেন, সুইসাইড করে ফেলেন, আর এই বিভীষিকা দেখতে চান না তিনি চোখের সামনে। কিন্তু না, তিনি এর শেষ দেখেই ছাড়বেন। কিন্তু কি করতে পারেন তিনি? এই অস্বাভাবিক মৃত্যু যন্ত্রণার মধ্যে মাথাই তো ঠিকঠাক কাজ করছে না তার। একই সঙ্গে দেহের মনের যন্ত্রণায় কাঁদতে লাগলেন তিনি। দুগাল বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু, টলমল করছে শরীর, ঠিকভাবে দাঁড়িয়েও থাকতে পারছেন না। আজই হয়তো তার জীবনের অন্তিম দিন। যন্ত্রণার আতিশয্যে একসময় কাঠের ক্রসটা পড়ে গেল তার হাত থেকে। পাঠা কাটার মতো ছটফট করতে করতে হঠাৎ একটা সম্ভাবনা তার মাথায় খেলে গেল। আশ্চর্য, যখন তার পুরো শরীর ছেড়ে দিয়েছে, প্রায় মৃত্যু আসন্ন, সেই সময়ও তার মাথায় কিভাবে যেন খেলে গেল জোনাথন ক্রেকের অশুভ আত্মাকে চিরতরে বন্দি করে রাখার একটা কৌশল সম্ভবত আছে। আধো চেতন অবস্থাতেই তিনি ধীরে ধীরে নিচু হয়ে তুলে নিলেন সেই কাঠের খণ্ডটাকে। এরপর কেটে গেছে প্রায় 2 ঘন্টা। মিস্টার টোয়েনার, ভালো আছেন? বলতে বলতে টোয়েনারের ঘরের দরজায় মৃদু ঠেলা দিলেন ওল্ড বটলের কেয়ারটেকার মিস্টার স্মিথ। প্রবেশ করলেন ঘরে। সকালের আলোয় চেয়ারে এলিয়ে পড়ে থাকা অ্যান্থনি টোয়েনারের দেহটাকে দেখে মিস্টার স্মিথ ওখানেই পাথরের মূর্তির মতো স্থির হয়ে গেলেন। টোয়েনারের দেহটাকে এক নজর দেখেই তিনি বুঝতে অসুবিধে হলো না তার
যে টোয়েনার আর জীবিত নেই, বহুক্ষণ আগেই তার মৃত্যু হয়েছে। মিস্টার টোয়েনার? প্রাথমিক বিস্ময়ের ধাক্কা সামলে চেয়ারে এলিয়ে পড়ে থাকা অ্যান্থনি টোয়েনারের মৃতদেহটার দিকে এগিয়ে গেলেন স্মিথ। তিনি লক্ষ্য করলেন অ্যান্থনি টোয়েনারের চেয়ারের মুখোমুখি ইজেলের ওপর বসানো একটা ক্যানভাসের ওপর আঁকা সিস্টার এলসার একটি পোর্ট্রেট, যিনি গত 2 দিন ধরে মিসিং। ওই সিস্টারের পোর্ট্রেট আঁকছিলেন মিস্টার টোয়েনার। তার মৃত চোখ দুটোর শূন্য দৃষ্টিও নিবদ্ধ হয়ে রয়েছে ওই পোর্ট্রেটের দিকেই। হতভম্ব, বিস্মিত, কিংকর্তব্য বিমূঢ় স্মিথের ফুসফুস নিংড়ে বেরিয়ে এলো একটা চাপা দীর্ঘশ্বাস। অস্ফুটে স্বগতোক্তি করে বললেন, নিশ্চয়ই এনার সাথে ওই সিস্টারের দেখা হয়েছিল গত রাতে। জানি না কি ঘটেছে ব্যাপারটা। ঘন্টা দেড়েক পর। সিস্টার এলসা নিরুদ্দেশের ব্যাপারে আর কিছু জানেন? বলতে পারেন আমায়? ওল্ড বটলের কেয়ারটেকার মিস্টার স্মিথকে উদ্দেশ্য করে সরাসরি প্রশ্ন করলেন স্থানীয় চার্চের পুরোহিত। মিস্টার স্মিথ বললেন, দেখুন ফাদার, যতটুকু জানি আর দেখেছি শুনেছি ততটুকুই বললাম আপনাকে। এর বেশি আর কিছু আমার জানা নেই। আপনি ওর নিরুদ্দেশের ব্যাপারে কি করে জানলেন? কে আপনাকে খবর দিল যে উনি আমার এখানে এসে উঠেছেন? আমার ওপর নির্দেশ এসেছিল সিস্টার এলসার খোঁজ খবর নেওয়ার জন্য। বেশ কিছুদিন ধরে ওনার কোনো খবর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছচ্ছিল না, তাই আমাকে খবর নিতে পাঠানো হয়েছে। মিস্টার স্মিথ বললেন, উনি তো শুনেছি রোজ রাতে বেকলেসফোর্ডের ওই পরিত্যক্ত চার্চে যেতেন। জানি। সকালে গিয়ে ওই জায়গায় দেখি চার্চটা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। অনেক অনুসন্ধান করেও আমরা আমাদের উদ্দিষ্ট বস্তুটার কোনো খোঁজ পাইনি। আচ্ছা, তোমাকে ওই সিস্টার কখনো কোনো বিশেষ ধরনের কাঠের ক্রসের কথা বলেছিলেন? মিস্টার স্মিথ বললেন, না তো। স্মিথের উৎসুক চোখ তখন সরাইখানার দরজা দিয়ে প্রবেশ করতে চলা একদল পুলিশ কনস্টেবলের দিকে। একটু আগেই থানায় খবর দিয়েছিলেন তিনি। ওদিকে ফাদার আবার বললেন, জিনিসটা ওপর ওপর দেখতে একটা সাধারণ কাঠের খণ্ডের মতো। উচ্চতায় মেরে কেটে এই 1 ফুট। এরকম কোনো জিনিস কখনো সিস্টারের হাতে দেখেছিলে? বা উনি সেই রকম কোনো জিনিসের ব্যাপারে কিছু বলেছিলেন তোমায়? মিস্টার স্মিথ বললেন, না, এরকম কোনো জিনিসের ব্যাপারে আমি কখনো ওনার কাছে শুনিনি। আচ্ছা, ওনার ঘরে কখনো? ফাদারকে প্রায় থামিয়ে দিয়ে মিস্টার স্মিথ একটু অধৈর্য গলায় বললেন, বললাম তো ফাদার, আমি এরকম কোনো জিনিস ওনার ঘরে বা ওনার কাছে দেখিনি, যেরকমটা আপনি বলছেন। তবে আমার এক গেস্ট, যাকে আজ সকালে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে, তার ঘরে সিস্টার এলসার একটা পোর্ট্রেট দেখেছি শুধু। মৃত্যুর আগে কি কারণে জানি না উনি ওই সিস্টারের একটা পোর্ট্রেট এঁকেছিলেন। স্মিথের কথায় ফাদার এবার একটু বিরক্ত গলায় বললেন, পেইন্টিং এর কথা বলছি না, কোনো কাঠের খণ্ড। মিস্টার স্মিথ বললেন, দেখুন ফাদার, আপনাকে যা জানাবার আমি জানিয়ে দিয়েছি। এক কথা আমার বারবার বলতে ভালো লাগে না। স্মিথ আর ফাদারের কথাবার্তার মাঝেই দুজন কনস্টেবল পলিথিন কভারে ঢাকা একটা ডেড বডি বের করে নিয়ে এলো ওপরের ঘর থেকে।
স্মিথও ফাদারের কাছ থেকে সরে এলেন। জনৈক সার্জেন্ট ওয়াটার্স প্রশ্ন করল, আপনি আপনার মৃত ওই বোর্ডারের সম্বন্ধে কিছু জানেন? মিস্টার স্মিথ বললেন, এটুকুই শুধু জানি যে উনি একজন পেইন্টার ছিলেন। সার্জেন্ট ওয়াটার্স বললেন, উনি ছিলেন অ্যান্থনি টোয়েনার, লন্ডনের প্রসিদ্ধ চিত্রকর। অবশ্য ক্রফোর্ডের মতো জায়গায় আপনাদের জানার কথা নয়। এই পর্যন্ত বলে এবার নিজের মনে কিছুটা স্বগতোক্তি করে ওয়াটার্স বললেন, আশ্চর্য, ওনার মতো একজন খ্যাতিমান চিত্রকর এই অখ্যাত জায়গায় কি কারণে এসেছিলেন? মিস্টার স্মিথ বললেন, সত্যি আমি চিনি না তাকে, নামও শুনিনি। উনি কি কারণে এখানে এসেছিলেন জানি না। জাস্ট একটা ঘর বুক করেছিলেন কদিন থাকবেন বলে, আমি করে দিয়েছি। একই ব্যাপার ওই সিস্টার এলসারও। এখন ওদের ফেলে যাওয়া জিনিসগুলো এবার এখান থেকে সরাবার ব্যবস্থা করুন। এরপর কেটে গিয়েছে প্রায় 100 বছর। সাল এখন 1998 সালের সেপ্টেম্বর। সিস্টার এলসার পোর্ট্রেটখানার দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকতে থাকতে মিস্টার ল বোথাম বলে উঠলেন, ছবিটা সত্যি একটা মাস্টারপিস। ক্রফোর্ড টাউনের এক্সিবিশন হলের আর্ট গ্যালারিতে শোভা পাচ্ছে 1 শতক আগে অ্যান্থনি টোয়েনারের আঁকা সিস্টার এলসার সেই পোর্ট্রেট। পাশেই দাঁড়িয়ে তার কলিগ মিস্টার ফ্রবিশার। তিনি বললেন, দেখো, অন্যান্য পেইন্টিংগুলো পেইন্টিং না পেইন্টিং, কিন্তু এই ছবিখানার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে। মিস্টার ল বোথাম বললেন, ছবির সন্ন্যাসিনীর নামটা দেখো, সিস্টার এলসা। আচ্ছা, এই সিস্টারই বা কে? এর ছবি মিস্টার টোয়েনার কিভাবে এঁকেছিলেন? ওই সিস্টার কি সত্যিই কোনো একদিন জীবিত ছিলেন? অ্যান্থনি টোয়েনার কি তাকে সামনে বসিয়ে ছবি এঁকেছিলেন? এই নানের সঙ্গে তার কি সম্পর্ক ছিল? নাকি এই পোর্ট্রেটটা স্রেফ তার একটা ইমাজিনেশন? এত বছর পর আর কোনো কিছুই জানার উপায় নেই। মিস্টার ফ্রবিশার বললেন, শুনেছি এই পোর্ট্রেটটা তার একেবারে শেষ সময় আঁকা। তার মৃতদেহের সঙ্গে উদ্ধার হয়েছিল। অদ্ভুত, শেষ মুহূর্তে এই সিস্টারের ছবি আঁকার পেছনে কি রহস্য ছিল? অন্য ছবিগুলোর দিকে ঘুরতে ঘুরতে এবার মিস্টার ল বোথাম বললেন, হতে পারে শিল্পীর খেয়াল। চলো চলো, একটা ছবি তখন থেকে দেখে যাচ্ছি আমরা, অন্য মাস্টারপিসগুলো দেখি। মিস্টার ফারবিশারও তাকে অনুসরণ করতে গিয়ে সবে ঘুরতে যাচ্ছিলেন অন্যদিকে। হঠাৎ কি একটা জিনিস লক্ষ্য করতে তিনি বলে উঠলেন, দাঁড়াও দাঁড়াও, ছবিটা আরেকটু ভালো করে খেয়াল করেছ? মিস্টার ল বোথাম বললেন, কি কি আবার দেখব? মিস্টার ফারবিশার বললেন, দেখো, মনে হচ্ছে যেন একটা প্রচণ্ড অন্তর্দ্বন্দ্ব চলছে ছবির সন্ন্যাসিনীর মুখের মধ্যে। কখনো তাকে একটা অশুভ প্রেতের মতো লাগছে, আবার কখনো এক নির্মল পবিত্র কোমল মুখের এক সাধারণ সন্ন্যাসিনী মনে হচ্ছে। একই মানুষের মুখে দুরকম ভাবের প্রতিফলন, তাও একটা জাস্ট পোর্ট্রেটের মধ্যে। কি অস্বাভাবিক ব্যাপার একটা, লক্ষ্য করেছো? এই জিনিস কিন্তু তুমি অন্য ছবিগুলোর মধ্যে দেখতে পাবে না, অথচ এই ছবিটাকে ভালো করে খেয়াল কর। বলতে বলতে উত্তেজিত হয়ে উঠলেন মিস্টার ফারবিশার। মিস্টার ল বোথামও গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করতে লাগলেন পোর্ট্রেটটাকে। অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতে করতে এবার সেই অদ্ভুত ব্যাপার তাঁরও নজরে পড়েছে। সত্যিই তো, এরকম তো দেখাই যায় না। একজন শান্ত কোমল মুখের সন্ন্যাসিনীকে কখনো কখনো মনে হচ্ছে যেন
হিংস্র দুষ্ট কোনো প্রেতাত্মা, যেন সন্ন্যাসিনী নিরীহ চেহারার আড়াল থেকে ভয়ঙ্কর অশুভ কিছু যেন বেরোবার চেষ্টা করছে, যার ফলে তার মুখটা কখনো কখনো হিংস্র লাগছে, আবার পরক্ষণেই কোমল শান্তশিষ্ট দেখাচ্ছে। এরকমটা কি করে সম্ভব? এমন তো কোনো ছবিতে দেখা যায় না। এক্সিবিশনের আয়োজক রুপার্ট ডাইয়ার আর তার মেয়ে ছোট্ট লুসিও ব্যাপারটা খেয়াল করেছে। লুসি তো আড়ালে বাবাকে ডেকে বলেই ফেলল, বাবা, তুমি তো সিস্টারের ওই ছবিটাকে এক্সিবিশনে দিতেই চাইছিলে না, কিন্তু দেখো ওই ছবিটাই সবার মনোযোগ কেড়ে নিয়েছে। সবাই বেশিরভাগ সময় ওই পোর্ট্রেটটাকেই দেখে চলেছে। মেয়ের কথায় রুপার্ট ডায়ার এবার কিছুটা চিন্তিত স্বরে বললেন, সে তো ঠিক, কিন্তু কথা হচ্ছে অনেকে আজও মনে করে যে ওই পোর্ট্রেটটা অভিশপ্ত। লুসি অবাক হয়ে বলল, অভিশপ্ত কেন? কারণ ওই পোর্ট্রেটটা টোয়েনারের মৃতদেহের কাছেই পড়েছিল, তাই ওটা এঁকেই তিনি মারা গিয়েছিলেন বলেই কি? মেয়েকে প্রায় থামিয়ে দিয়ে রুপার্ট ডাইয়ার বললেন, ঠিক সেই কারণেও নয়, আরও অনেক কারণে। বছর কয়েক আগে লন্ডনে অ্যান্থনি টোয়েনারের ছবির একটা প্রদর্শনী চলছিল। সেই আর্ট গ্যালারিতে এই ছবিটাও সেখানে ছিল। পরদিন সেই আর্ট গ্যালারির কর্তাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল, আর যে সিস্টারের ছবি এটা, তাকে একটা পরিত্যক্ত অরণ্যের ভেতর বীভৎসভাবে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। তার ঘাড়টা বীভৎসভাবে উল্টো দিকে মোচড়ানো ছিল। তারপর টোয়েনার নিজেও মারা গেলেন ওই মৃত সিস্টারের ছবিখানা এঁকেই। গোটা ব্যাপারটাই বড় অদ্ভুত, রহস্যময়। নাই সিস্টারের মৃত্যুর কোনোদিন কোনো কিনারা হয়েছে, নাই জানা গেছে জীবনের শেষ মুহূর্তে তার ছবি টোয়েনার কেন আঁকতে গেলেন। এই জন্য আজও অনেকেই ছবিটাকে অভিশপ্ত মনে করে, কিন্তু আশা করি এবার আর কোনো অস্বাভাবিক খারাপ ঘটনা ঘটবে না। আজকের মতো এক্সিবিশন শেষ। আয়োজক ডাইয়ার পরিবারের সবাই খুব খুশি। প্রচুর ভিড় হয়েছিল প্রথম দিনই। আর্ট গ্যালারি লাইট নিভিয়ে দিল রুপার্ট ডাইয়ার। ছোট্ট মেয়ে লুসি তখনও আর্ট গ্যালারিতে দাঁড়িয়ে। মেয়েকে ডেকে নিল সে নিজের কাছে। লুসি, চলে এসো, এবার শুতে যেতে হবে। লুসি বেরিয়ে গেল ঘর ছেড়ে। রুপার্ট আর তার স্ত্রী ইলেনার তখনও দাঁড়িয়ে অন্ধকার গ্যালারি ঘরটায়। সিস্টার এলসার পোর্ট্রেটটাকে খুঁটিয়ে লক্ষ্য করছিল ইলেনার। অল্প নীলাভ আলোয় ছবিখানাকে আরো রহস্যময় লাগছে এখন। হঠাৎ আরও একটা জিনিস ইলেনারের খেয়াল হলো। সিস্টার এলসার পোর্ট্রেটের ফ্রেমটা কেমন যেন অন্যরকম। ওই রকম কেন ফ্রেমটা? অন্য পোর্ট্রেটের ফ্রেমগুলো দামি জিনিসের, ধাতব, কিন্তু সিস্টার এলসার পোর্ট্রেটের ফ্রেমটা মনে হচ্ছে স্রেফ একখণ্ড কাঠের টুকরোর ওপর বাঁধানো হয়েছে। এরকম কেন? মনের সন্দেহটা সে প্রকাশই করে ফেলল স্বামীর কাছে। রুপার্ট বলল, আসলে অ্যান্থনি টোয়েনার তার সব ছবিগুলোকে বাঁধাইয়ের জন্য নিজস্ব ফ্রেম ব্যবহার করতেন, কিন্তু কথা হচ্ছে অন্য ছবিগুলো বাঁধাতে যেখানে নামি দামি ফ্রেম ব্যবহার করেছেন তিনি, সেখানে এই সিস্টারের পোর্ট্রেট বাঁধাতে এই সামান্য কাঠের খণ্ড তিনি কেন ব্যবহার করতে গেলেন? এই অদ্ভুত ব্যাপারটা লক্ষ্য করে রুপার্টের নিজেরও বিস্ময় লাগছিল। একটু থেমে সে ফের আপন মনেই বলতে লাগলো, পোর্ট্রেটটা ওর মৃতদেহের কাছে যখন পাওয়া যায় তখন এই কাঠের ফ্রেমটাই ছিল। তার মানে একে টেকে তিনি কি কাঠের ফ্রেম দিয়ে এই পোর্ট্রেটটা বাঁধাইও করে দিয়েছেন? শেষ সময় মুমূর্ষু অবস্থায় এত কিছু করলেন কিভাবে তিনি? ইলেনার বলল,
সত্যিই ব্যাপারটা খুব রহস্যময়। একজন মুমূর্ষু মানুষের পক্ষে এত কিছু করা সম্ভব? তারপরেই সে বলল, দেখো, জাস্ট সাধারণ একটা কার্ড ব্যবহার করেছিলেন তিনি এই পোর্ট্রেটটা বাঁধাতে। রুপার্ট বলল, খুবই সাধারণ। আমার মনে হয় এই কাঠের ফ্রেমটা আগে কেউ খোলার চেষ্টা করেছিল, সম্ভবত আগের আর্ট গ্যালারির মালিক, যে মারা গিয়েছে অত্যন্ত রহস্যময়ভাবে, সেই সম্ভবত এই কাঠের ফ্রেমটা খোলার চেষ্টা করেছিল। ইলেনার জিজ্ঞেস করলো, কি করে বুঝলে? রুপার্ট বলল, জাস্ট মনে হচ্ছে আমার, তাই বললাম। ওকে, চলো, আর এসব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। এখন চলো, শোবে চলো, অনেক রাত হয়েছে। ইলেনারকে নিয়ে গ্যালারি ঘর ছেড়ে বেরিয়ে গেল রুপার্ট। গ্যালারির দরজা বন্ধ হতেই একটা অস্বাভাবিক পিনপতন নিস্তব্ধতা নেমে এলো গোটা গ্যালারি ঘরে। শুধু পোর্ট্রেটের সিস্টার এলসার মুখে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। থকথক করে উঠল তার চোখ দুটো। কখনো অশুভ এক প্রেত, আবার পরক্ষণেই এক নির্মল পবিত্র সন্ন্যাসিনী। দুরকম অভিব্যক্তি খেলা করতে লাগলো ছবিখানার মুখে, যেন দুই সত্তায় প্রবল দ্বন্দ্ব চলছে। ওই কাঠের ফ্রেমেই বন্দী হয়ে আছে জোনাথন ক্রেকের অশুভ আত্মা। জীবিতাবস্থায় বন্দী করতে না পারলেও মারা গিয়ে সিস্টার এলসা আজও জোনাথনের অশুভ আত্মাকে কয়েদ করে রেখেছেন ওই এক টুকরো কাঠের ফ্রেমে, যেখান থেকে আর কোনো দিন বেরোতে পারবে না অশুভ ওই আত্মা। শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? শেষ হলো পোর্ট্রেট অফ সিস্টার এলসা। এরপর নতুন আরেকটি ধারাবাহিক নিয়ে খুব শিগগিরই আসছি, রক্ততৃষ্ণা। রক্ততৃষ্ণা খুব শিগগিরই শুরু হবে এবং আপনারা দয়া করে আমাদের সঙ্গে থাকুন। আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে দয়া করে লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শ্রোতা বন্ধুরা, আমাদের প্রত্যেক ধারাবাহিক গল্পের জন্য এক একটা প্লে লিস্ট আছে। সেই সব প্লে লিস্টের লিঙ্ক আপনারা প্রত্যেক সেই সংশ্লিষ্ট গল্পের ভিডিও ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। তাই দয়া করে প্রত্যেক গল্পের ডেসক্রিপশন আপনারা ফলো করুন, সেখানেই কিন্তু সংশ্লিষ্ট গল্পের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে। তো শ্রোতা বন্ধুরা, এখনকার মতো শেষ করছি। সঙ্গে থাকুন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।